ওই ওই ব্যাপারে আরেকবার টক্কর মারব। না হলে আমাদের বিকল্প ব্যবস্থা তো করতেই হবে, কারণ হাওড়ায় প্রধানমন্ত্রীর একটা জনসভা দরকার। এটা আমার এটা আগ্রহ আর কি। কথাবার্তা চলছে পিএমও দপ্তরের সঙ্গে, আর রাজ্য নেতৃত্ব দেখছেন। রাজ্য নেতৃত্ব আমাদের জানিয়েছেন হাওড়ায় একটা জনসভা হবে, তার জন্যে প্রাথমিক চর্চা হয়ে গেছে, আর বাকিটা নমিনেশনের পরেই হবে। 30 তারিখের পর অমিত শাহটা এখনো কোথায় হবে ঠিক হয়নি কিছু আর কি। এখন নমিনেশনের পরেই আমাদের ফাইনাল হবে। হ্যাঁ, রোড শো হবে, হাওড়াতে রোড শো হবে। এবং আমরা ঠিক করছি যেটা আমরা গত 3 দিন আগে বসেছিলাম, যে প্রতি বিধানসভায় আমরা স্টার ক্যাম্পেনিং করবো। প্রতি বিধানসভা, শুধু হাওড়া হিসেবে নয়, প্রতি বিধানসভা ওয়াইজ করবো। মিঠুন দ্বারা যদি আমরা রোড শো করাই, একটা বিধানসভাকে কেন্দ্র করেই করাবো, প্রতিটা বিধানসভা কিন্তু থাকবে। আজকে আমাদের রাজ্যব্যাপী বিভিন্ন জেলাতে সাংবাদিক সম্মেলনের কথা বলা হয়েছে। আজকে আমাদের প্রার্থী তিনি প্রচারে আছেন, ফলে তিনি তারই সাংবাদিক সম্মেলনটা করার বিষয় ছিল। যেহেতু উনি প্রচারে ব্যস্ত, সেহেতু জায়গাটা আমাকে নিতে হচ্ছে আর কি। বিষয়টা এই যে সারা দেশে যে নির্বাচন চলছে, আজকেও একটা ফেজ চলছে যেখানে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি নির্বাচন বালুরঘাটে। তা সেখানে যে দেশ বিরোধী যারা শক্তি আছে, রাষ্ট্রবিরোধী শক্তি যে চক্রান্ত করে, এবং একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেটা এখন ইন্ডি জোটে পরিণত হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন। এবং যথারীতি কংগ্রেস যে বিভাজনের এবং সংখ্যালঘু তোষণের কিছু কিছু কংগ্রেস যে ম্যানিফেস্টো মানে ঘোষণা করেছে, সেখানে রাহুল গান্ধীজি অনেক কিছু ব্যাখ্যাও করেছেন। তারই প্রেক্ষাপটে যে আজকের যে আমাদের 20 তারিখের নির্বাচন হাওড়া লোকসভার, তা সেই প্রেক্ষাপটেই আমরা আপনাদের মাধ্যমে আমাদের ভোটার বা জনগণদের কাছে আমরা একটা বার্তা দিতে চাই। এই বিষয়ে আজকেই এই প্রেস কনফারেন্সের সূচনা। এতদিন ধরে যে আমাদের পশ্চিমবাংলায় এখানে তৃণমূল যে 2011-তে 5টা শব্দে যে নির্বাচন হয়েছিল, পরিবর্তন, এবং যে স্থিতি এখন তৈরি হয়েছে, যেখানে গণতন্ত্র তো দূরের কথা, যে বাংলার মানুষ যা চিন্তা করে তো ভোটটা দিয়েছিল, সেখান থেকে সবাই ব্যর্থ। কদিন আগেই যে হাইকোর্টের যে রায়টা এলো, এবং এত দুর্নীতি, এত টাকা আমরা দেখেছি, চুরির টাকা, যেগুলো কাউন্টিং মেশিন দিয়ে গুনতেও অনেক সময় চলে যাচ্ছিল। অনেকেই আমরা হয়তো একসঙ্গে এত টাকা দেখিনি, আমি তো দেখিনি কোনোদিন, টিভির পর্দায় দেখলাম, বাংলার মানুষও দেখেনি। তা সেই প্রেক্ষাপটে তার সঙ্গে শাহজাহানের মতো দুষ্কৃতী, তাদের যে তাণ্ডব, এবং সবচেয়ে আমাদের বাংলার লজ্জা আবার এসে গেল সন্দেশখালি। শুধু সন্দেশখালি নয়, আমাদের হাওড়াতেও কিছুদিন আগে যে বিষয়টা পড়ে উঠেছিল, এখানে পকেটে পকেটে সন্দেশখালির মতো পরিস্থিতি আছে। তারই প্রেক্ষাপটে যে আমাদের নির্বাচন, এবং নির্বাচনটা আজকে আমাদের একটা জায়গায় চলে গেছে, এটা পরিষ্কার যে একদিকে রাষ্ট্রবাদী, অন্যদিকে রাষ্ট্রবিরোধী শক্তি। তা সেই নির্বাচনে আমাদের হাওড়া যে লোকসভা কেন্দ্র, সেখানে আমাদের সম্মানীয় প্রার্থী নরেন্দ্র মোদীর প্রতিনিধি ডাক্তার রথীন চক্রবর্তীকে সামনে রেখে আমরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছি, এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে হাওড়ার যদি প্রকৃত উন্নয়ন, এই যে চারিদিকে রব, চোর আর চুরি, আশ্চর্যের ব্যাপার যে পয়সা করে চুরিত্ব ব্যাপার দেখেছি, আজকে সবার চোখের আড়ালে মাঠগুলো চুরি হয়ে যাচ্ছে। একটা বড় বড় বাড়িকে, পুরাতন বাড়িকে খুন করে দেওয়া হচ্ছে, এমনভাবে টেকনিক্যালি ফেলে দেওয়া হচ্ছে যাতে বাড়িটা ভেঙে যায়। চারিদিকে জলাভূমি বোঝানো প্রতিনিয়ত চলছে। রামকুমার ভট্টাচার্যের পেছন দিকে কালীপুকুরটাকে ওরা বুঝিয়ে দিয়েছে, আর একটা বড় জলাভূমি বোঝানোর চেষ্টা চলছে। শিবপুর বিধানসভায় একটা বিরাট পুষ্করিণী বোঝানোর প্ল্যানিং চলছে, 5 রাতে তো চলেইছে।
তা বিভিন্ন সেক্টরে এই যে অনিয়ম চলছে, এটা মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ। সাধারণ মানুষ এরকম বাতাবরণ চায় না, চায়নি। কিন্তু এই প্রেক্ষাপটে আজকে হাওড়ার নির্বাচন, আজকের বাচ্চারা, আমাদের এই আপনাদের ঘরের যে বাচ্চারা, যে মাঠ আপনারা জানেন, ডুমুরজলা স্টেডিয়াম, এখান থেকে কত অ্যাথলেটিক তৈরি হয়েছে, কত ক্রীড়াবিদ তৈরি হয়েছে। আজকে তাকে একটা নতুন করে মোড়ক দিতে শুরু করেছে। শুধু ধান্দা, কীভাবে টাকা বিলিয়ে দেওয়া যায়, আর নানা রকমভাবে চুরি, কখনো প্রকল্প চুরি, কখনো মাঠ চুরি, শিক্ষার অঙ্গনে রাজনীতি ঢুকিয়ে সেখানেও চুরি, মিড ডে মিলের চুরি। তা এই বাতাবরণে আমরা চাই হাওড়ার প্রকৃত উন্নয়ন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে রথিনদাকে বলেছি, আমাদের একটা দাবি যে আপনি জিতলে আমাদের হাওড়ায় পিজি স্টাইলে একটা হাসপাতাল দরকার, এবং এখানে ডাক্তারি পড়ানো হবে, মেডিকেল কলেজ, এটাও কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে দাবি করেছি, এবং উনি বলেছেন এটা করবেন। আর আপনারা যেহেতু সাংবাদিকের এই এতে রয়েছেন, আপনাদের কাছে খবর আছে যে প্রধানমন্ত্রী অলরেডি ধুলোগড় অবধি এই মেট্রোর সম্প্রসারণের জন্য রাইটসকে একটা দায়িত্ব দিয়েছেন সমীক্ষার জন্য। কিন্তু রাজ্য সরকার সেই জমি ফমির বিষয়ে খুব অসহযোগিতা করছে। আমি রথিনদাকে বলেছি যে আমাদের যে সাবজেক্ট প্ল্যানিং ছিল স্মার্ট সিটি হাওড়া, তার অন্তর্ভুক্ত অনেক আগেই কথাবার্তা হয়েছিল। রথিনদা জিতলে এগুলো করতে হবে, রথিনদাকে বলেছি। রথিনদা আশ্বাস দিয়েছেন যে হাওড়ার উন্নয়নের ব্যাপারে উনি আগেও চেষ্টা করেছেন, তা এবারে উনি যদি জেতেন হাওড়ার প্রকৃত উন্নয়ন। এবং আমাদের একটা তকমা চলে গেছে হাওড়ার, আগে বলা হতো এশিয়া সেফিল্ড, বেলিলিয়াস রোড পাশেই আছে, গমগম করে চলতো, আজকে কী অবস্থা। আপনারা বলুন যে 34 বছরের বামফ্রন্টের শাসন আর এদের শাসন একটা বিরাট সময় ছিল নতুন প্রজন্মকে তৈরি করার, নতুন করে বাংলাকে সাজানোর। এখনও পর্যন্ত পিজি, আমরা নর্থ বেঙ্গলে একটা পিজির মতো স্টাইলে বড় হাসপাতাল করতে পারলাম না কেন? আমরা যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, আজকে বেকারত্ব, শিল্প তো হয়নি। শেষ মরার সময় বামফ্রন্টের একটা শ্বাস নিয়েছিল ভেন্টিলেশনের সময় সিঙ্গুর, সেটাও দিদিমণি নস্যাৎ করে দিয়েছিলেন। শিল্প ফিতে কাটতে পারছেন না, যদিও পথ দেখে দিয়েছেন প্রমোটারি শিল্প, তেলেবাজার শিল্প, কিন্তু প্রকৃত উন্নয়ন তো হয়নি। আজকে বিজেপি যেটা চিন্তা করেছে, যেটা পার্লামেন্টে বলা হবে, রথিনদা যে জিতলে রথিনদা হাওড়ারে বলবেন প্রসেন মুখার্জি মুখ খোলেননি। আজকে হাওড়ার পাশাপাশি যে হাওড়াতে বোটানিক্যাল গার্ডেন আছে, বেলুর মঠ আছে, তার পাশে ওদিক উত্তরপাড়া আছে, ঐতিহাসিক জায়গা, অরবিন্দ থাকতেন, মাইকেল মধুসূদন দত্ত আসতেন, তারপরে চন্দননগর আছে। একে কেন্দ্র করে যদি আমরা পর্যটনের উপর জোর দিতাম, তাহলে কিছু লোকের তো বিষয়ে মুসলমান সমাজ, যে আমাদের সংখ্যালঘু সমাজ রয়েছে, এতদিন সরকার এদেরকে নিয়ে শুধু রাজনীতি করে গেছে, উন্নয়ন কিছু হয়নি। শুধুমাত্র ধর্মের জিগির দিয়ে নানাভাবে এদেরকে ওই আফিংয়েই মত্ত করে রেখেছিল। তার যে সংখ্যালঘু সমাজ বুঝছে, তাদেরকে বোঝানোর যা যা বিষয় আছে, আমরা সেই রণনীতি তৈরি করেছি। এবং এবারে সংখ্যালঘু ভোট যে মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি ভেবে রেখেছে, এটা হবে না। সংখ্যালঘু ভোট আমরা দেখেছি যে আমাদের বিজেপি নেতা, বিজেপি যে অনেকে বলে যে সংখ্যালঘু ভোট পায় না, উত্তরপ্রদেশে পেয়েছিল কী করে, অটল বিহারী বাজপেয়ী পেতেন কী করে। তা আমাদের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িক তকমা দিয়ে এরা প্রচার করত। কিন্তু আজকে সংখ্যালঘু সমাজও চিন্তাভাবনা করছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে নিয়মিত, এবং তাদের যে ক্ষোভ বিক্ষোভ, শাসক শ্রেণী যে তাদেরকে ব্যবহার করেছে এবং তাদের বলির বকরা করে রেখেছে, এরা কিছুটা বুঝছে। আমাদের সঙ্গে তারা অলরেডি 4 দিন আগেও মিটিং করে গেছে আলাদাভাবে। তারাও একটা ভয় পাচ্ছে যে তাদের নাম যদি দুমদাম করে প্রকাশ হয়ে যায়, তাদেরকে এক ঘরে করে দেবে, নানাভাবে অত্যাচার করছে, যেহেতু এরা পাওয়ারে আছে। তবে ভেতর তারা ফুঁসছে। আগামী 20 তারিখ সেই ক্ষোভের প্রকাশ ঘটবে, এবং 4 তারিখে সেই রেজাল্ট পাওয়া যাবে যে আমরা কি করছি না করছি। আর সকল রণনীতিতে আমরা বলতে পারবো না, এখন চর্চার মধ্যে রয়েছে। এটা পাঠিয়ে এটা ব্যাপার হচ্ছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান দেয়।
তো এদের কাজটা তো এই, এরা প্রতিনিয়ত লাগাতার, এরা তো অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে নানা রকম নাটক যাত্রাপালা যেমন প্রতিবারে উনি করেন, গতবারও দেখেছেন হয়তো পা নিয়ে ঘুরে বেড়ান, তো এবারও আবার নতুন তৈরি হবে আবার। তা পদে পদে সেই অসহযোগিতা চলছে, পারবে না কিছু করতে। চেষ্টা ভেতর ভেতর তো করছে, এটা আরও প্রকাশ্যে আসবে ধীরে ধীরে। আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা এই জেলার তরফ থেকে দেখছেন কি, চৈতালি বিশ্বাস অ্যাডভোকেট আছেন, উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং জেলার কনভেনার দায়িত্বে আছেন, ওনাকেও এই ব্যাপারটা দায়িত্ব দেওয়া হয়েছিল। তা উনি কথা বলেছিলেন এই মাঠটার ব্যাপারে যখন আমাদের বুথ কার্যকর্তা সম্মেলন হয়েছিল আর কি। তা সেখানে তাকে জানানো হয়েছে যে এটা কোনো রাজনৈতিক দলকে দেওয়া যাবে না। লিখিত দিয়েছিল যেটা সেকেন্ড মাঠটা স্টেডিয়ামে আমাদের বিজয়ানন্দ পার্কের ব্যাপারে লিখিত দিয়েছিল যে ওই ডেটে আমরা যখন আগে থেকে বুক করি বিষয়টা, তখন কিন্তু জানানো হয়নি যে মাঠটা খালি আছে কি বুকিং আছে। যখন সমস্ত প্রক্রিয়া দুদিন ধরে সম্পন্ন করার পরে তখন লাস্ট মোমেন্টে বিকালবেলা 5টার সময় জানানো হলো মৌখিকভাবে। তারপরের দিন আমার কাছে আমি যেহেতু চিঠিটা জমা করেছিলাম, আমার নামে একটা চিঠি যে মাঠটা আগে থেকে বুক আছে। কিন্তু এতক্ষণ ধরে কমিশনার, তারপরে মানে পুরো কমিশন অ্যাসিস্ট্যান্ট পুরো, তো আমরা বেলুর মাঠে পুজো দিয়েই আমাদের সম্মানীয় প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী প্রচার শুরু করেছেন। আমিও সেদিন গেছিলাম সেইটা। এবং তাছাড়াও বিভিন্ন যে মন্দির ধর্ম কেন্দ্র যেখান থেকে আমন্ত্রণ এসেছিল সেখানে রথীনদা গেছিলেন, কিছু কিছু জায়গায় আমিও ছিলাম। এবং আবারও আমাদের যে ট্যুর যে প্রোগ্রাম হয়েছে সেখানে যে ডেট আছে সেখানে রথীনদা আবার যাচ্ছেন, রথীনদা সব জায়গায় যাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে লোকসভার ক্যান্ডিডেট এত বড় জায়গা, উনি তার বাড়ি ডোর টু ডোর গলি গলি যেতে পারবেন না, তার ওখানে উনি মূল জায়গায় যাবেন এবং বাকিটা আমাদের দলের যারা কার্যকর্তা আছে রথীনদার হয়ে বাড়ি বাড়ি সব জায়গায় প্রচার করবেন। কিন্তু দেখা যাচ্ছে যেভাবে তৃণমূল বা রেগুলার প্রচার করছে, যেভাবে সেভাবে সেই অর্থে কিন্তু বালি এলাকায় একরকম আপনি 30 তারিখটা কাটতে দিন না, নমিনেশন হতে দিন না, দেখবেন কী হয়।